এতদিন কিছুতেই ভেবে পাচ্ছিলাম না কি যে বলি, কিন্তু ও যে ডাকাত। না, ও ডাকাত নয়, ও আমার বরকন্দাজ। অচিরা মুখে তার খয়েরি রঙের আঁচল তুলে ধরে খিলখিল করে হেসে উঠল। কি মিষ্টি তার ধ্বনি, যেন ঝর্ণার স্রোতে নুড়ির সুর বলা শব্দ। হাসি থামতেই বললে, কিন্তু সত্যি হলে খুব মজা হতো। মজা হতো কার পক্ষে? যাকে নিয়ে ডাকাতি তার পক্ষে। এইরকম যে একটা গল্প পড়েছি। তারপরে উদ্ধারকর্তার কি হতো? তাকে বাড়ি নিয়ে গিয়ে চা খাইয়ে দিতুম। আর এই ফাঁকি উদ্ধারকর্তার কি হবে? তার তো আর কিছুতে দরকার নেই। সে তো আলাপ করবার প্রথম কথাটা চেয়েছিল, পেয়েছে তৃতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কথা। গণিতের সংখ্যাগুলো হঠাৎ ফুরবে না তো? কেন ফুরবে? আচ্ছা, আপনি হলে আমাকে প্রথম কথা কি বলতেন? আমি হলে বলতুম, রাস্তায় ঘাটে কতগুলো নুড়ি কুড়িয়ে কুড়িয়ে কি ছেলে মানুষই করছেন? আপনার কি বয়স হয়নি? কেন বলেননি? ভয় করেছিল। ভয়? আমাকে ভয়? আপনি যে বড় লোক, দাদুর কাছে শুনেছি তিনি যে আপনার লেখা প্রবন্ধ বিলিতি কাগজে পড়েছিলেন। তিনি যা পড়েন আমাকে বোঝাতে চেষ্টা করেন। এটাও করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। কিন্তু ল্যাটিন নামের পাহাড় আর ঘটা দেখে জোর হাত করে বলেছিলুম, দাদু এটা থাক, বরঞ্চ তোমার কোয়ান্টাম থিওরির বইখানা নিয়ে আসি। সেটা বুঝি আপনি বুঝতে পারেন? কিছুমাত্র না, কিন্তু দাদুর একটা বদ্ধ সংস্কার আছে, সবাই সবকিছুই বুঝতে পারে। তার সে বিশ্বাস ভাঙতে আমার ভালো লাগে না। তার আরেকটা আশ্চর্য ধারণা আছে, মেয়েদের সহজ বুদ্ধি পুরুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। তাই ভয় পায়ে আছি, এইবার নিশ্চয়ই টাইম স্পেসের জোড় মেলানো সম্বন্ধের ব্যাখ্যা আমাকে শুনতে হবে। আসল কথা, মেয়েদের উপর তার করুণার অন্ত নেই। দিদিমা যখন বেঁচে ছিলেন, বড় বড় কথা পারলেই তিনি মুখ বন্ধ করে দিতেন। তাই মেয়েদের তীক্ষ্ণ বুদ্ধি যে কতদূর যেতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ দিদিমার কাছ থেকে পাননি। আমি ওকে হতাশ করতে পারবো না। অনেক শুনেছি, বুঝিনি, আরো অনেক শুনবো আর বুঝবো না। অচিরার দুই চোখ কৌতুকে স্নেহে জলজল ছলছল করে উঠল। ইচ্ছে করছিল স্নিগ্ধ কণ্ঠের এই আলাপ শীঘ্র যেন শেষ হয়ে না যায়। দিনের আলো ম্লান হয়ে এলো। সন্ধ্যার প্রথম তারা জ্বলে উঠেছে শালবনের মাথার উপরে। সাঁওতাল মেয়েরা জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ঘরে। দূর থেকে শোনা যাচ্ছে তাদের গান। এমন সময় বাইরে থেকে ডাক এলো, দিদি কোথায় তুমি? অন্ধকার হয়ে এলো যে, আজকাল সময় ভালো নয়। ভালো তো নয়ই দাদু, তাই একজন রক্ষাকর্তা নিযুক্ত করেছি। অধ্যাপক আসতেই তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। তিনি শশব্যস্ত হয়ে উঠলেন। পরিচয় দিলুম, আমার নাম নবীন মাধব সেনগুপ্ত। বৃদ্ধর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, বলেন কি, আপনি ডাক্তার সেনগুপ্ত? আপনি তো ছেলে মানুষ। আমি বললুম, নিতান্ত ছেলে মানুষ। আমার বয়স 36-এর বেশি নয়। আবার অচিরার সেই কলমধুর কণ্ঠের হাসি আমার মনে যেন দুনলয়ের ঝংকারে সেতার বাজিয়ে দিল। বললে, দাদুর কাছে পৃথিবীর সবাই ছেলে মানুষ, আর দাদু হচ্ছে সকল ছেলে মানুষের আগরওয়ালা। অধ্যাপক বললেন, আগরওয়ালা? একটা নতুন শব্দ বাংলায় আমদানি করলে, কোথা থেকে জোটালে? সেই যে তোমার ভালোবাসার মারোয়াড়ি ছাত্র কুন্দনলাল আগরওয়ালা আমাকে এনে দিত বোতলে করে আমের চাটনি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আগরওয়ালা কথাটার মানে কি? সে বলেছিল, পায়োনিয়ার। অধ্যাপক বললেন, ডাক্তার সেনগুপ্ত, আপনার সঙ্গে আলাপ হলো যদি, আমাদের ওখানে যেতে হবে তো। কিচ্ছু বলতে হবে না দাদু, যাবার জন্য লাফালাফি করছেন। আমার কাছে শুনেছেন দেশকালের একজোট তত্ত্ব নিয়ে তুমি ব্যাখ্যা করবে আইনস্টাইনের কাঁধে চড়ে। মনে মনে বললুম, সর্বনাশ, কি দুষ্টুমি। অধ্যাপক অত্যন্ত উৎসাহিত হয়ে বললেন, আপনার বুঝি টাইম স্পেসের? আমি ব্যস্ত হয়ে বলে উঠলুম, কিছু বুঝিনি টাইম স্পেসের। আমাকে বোঝাতে গেলে আপনার সময় নষ্ট হবে মাত্র। বৃদ্ধ ব্যগ্র হয়ে বলে উঠলেন, সময়? এখানে সময়ের অভাব কোথায়? আচ্ছা কাজ করুন না, আজকে না হয় আমাদের ওখানে আহার করবেন, কি বলেন? আমি লাফ দিয়ে বলতে যাচ্ছিলাম, এক্ষুনি। অচিরা বলে উঠল, দাদু, সাধে তোমাকে বলি ছেলে মানুষ। যখন তখন নেমন্তন্ন করে তুমি আমাকে মুশকিলে ফেলো। এই দণ্ডকারণ্যে ফিরপির দোকান পাবো কোথায়? ওরা বিলেতের ডিনার খাইয়ে জাতের সর্বগ্রাসী মানুষ। কেন তোমার নাতনির বদনাম করবে? অন্তত ভেটকি মাছ আর ভেড়ার মাংস ব্যবস্থা করতে হবে তো। আচ্ছা আচ্ছা, তাহলে কবে আপনার সুবিধে হবে বলুন? সুবিধে আমার কালই হতে পারবে, কিন্তু অচিরা দেবীকে বিপন্ন করতে চাইনি। ঘোর জঙ্গলে পাহাড় গুহা গহ্বরে আমাকে ভ্রমণে যেতে হয়। সঙ্গে রাখি থলে ভরে চিড়ে, ছড়া কয়েক কলা, বিলিতি বেগুন, কাঁচা ছোলা শাক, চিড়ে বাদামও কখনো থাকে। আমি সঙ্গে নিয়ে আসবো ফলারের আয়োজন। অচিরা দেবী দই দিয়ে সহস্তে মেখে আমাকে খাওয়াবেন।
এতে যদি রাজি থাকেন তাহলে কোনো কথা থাকবে না। দাদু, বিশ্বাস করো না এসব লোককে। তুমি বাংলা মাসিকে লিখেছিলে বাঙালির খাদ্যে ভিটামিনের প্রভাব, সে উনি পড়েছেন, তাই কেবল তোমাকে খুশি করবার জন্য চিড়ে কলার ফর্দ তোমাকে শোনালেন। আমি ভাবলুম, মুশকিলে ফেললে। বাংলা কাগজে ডাক্তারের লেখা ভিটামিনের তত্ত্ব পড়া কোনোকালে আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু কবুল করি কি করে? বিশেষত উনি যখন উৎফুল্ল হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সেটা পড়েছেন নাকি? আমি বললুম, পড়ি বা না পড়ি তাতে কিছু আসে যায় না। আসল কথা উনি নিশ্চয়ই জানেন, কাল যদি ওকে খাওয়াই তাহলে ওর পাতে পশু পক্ষী স্থাবর জঙ্গম কিছুই পাত পড়বে না। সেই জন্যে অত নিশ্চিন্ত মনে বিলিতি বেগুনের নাম কীর্তন করলেন। ওর শরীরটার দিকে দেখো না, যে শুধু সাকান্নে গড়া বলে কেউ সন্দেহ করতে পারে? দাদু, তুমি সবাইকে অত্যন্ত বেশি বিশ্বাস করো, এমনকি আমাকেও। সেই জন্য ঠাট্টা করে তোমাকে কিছু বলতে সাহস করিনি। বলতে বলতে ধীরে ধীরে আমরা ওদের বাড়ির দিকে চলেছি। এমন সময় হঠাৎ অচিরা বলে উঠল, এইবার আপনি ফিরে যান বাসায়। কেন? আমি ভেবেছিলাম আপনাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। ঘর এলোমেলো হয়ে আছে, আপনি বলবেন বাঙালি মেয়েরা সব অগোছালো। কাল এমন করে সাজিয়ে রাখবো যে মেম সাহেবের কথা মনে পড়বে। অধ্যাপক বললেন, আপনি কিছু মনে করবেন না ডক্টর সেনগুপ্ত, অচি বেশি কথা করছে, কিন্তু ওর স্বভাব নয় সেটা। এখানে বড় নির্জন বলে ও জুড়ে রাখে আমার মনকে অনর্গল কথা কয়ে। সেটাই ওর অভ্যেস হয়ে গেছে। ও যখন চুপ করে থাকে তখনই আমার ঘরটা যেন ছমছম করতে থাকে, আমার মনটাও। ও জানে সে কথা। আমার ভয় করে পাছে ওকে কেউ ভুল বোঝে। উমের গলা জড়িয়ে ধরে অচিরা বললে, বুঝুক না দাদু, অত্যন্ত অনিন্দনীয় হতে চাইনে, সেটা অত্যন্ত আনইন্টারেস্টিং। অধ্যাপক সগর্বে বলে উঠলেন, জানেন সেনগুপ্ত, আমার দিদি কিন্তু কথা কইতে জানে। অমন আমি কাউকে দেখিনি। তুমি আমার মতো কাউকে দেখনি দাদু, আমিও কাউকে দেখিনি তোমার মতো। আমি বললুম, আচার্যদেব, যাবার আগে আমাকে কিন্তু একটা কথা দিতে হবে। আচ্ছা বেশ, আপনি যতবার আমাকে আপনি বলেন আমি মনে মনে ততবার জিভ কাটতে থাকি। আমাকে তুমি যদি বলেন তাহলে সেটাতেই যথার্থ আপনার স্নেহে সম্মান পাব। এই বাড়িতে আমাকে তুমি শ্রেণীতে তুলে দিতে আপনার নাতনিও সাহায্য করবেন। সর্বনাশ, আমি সামান্য নাতনি, হঠাৎ অত উঁচুতে নাগাল পাবো না। আপনি বড় লোক। আমি বলি, আর কিছুদিন যাক, যদি ভুলতে পারি আপনার ডিগ্রিধারী রূপ, তাহলে সবই সম্ভব হবে। কিন্তু দাদুর কথা স্বতন্ত্র। এখনই শুরু করো। দাদু বলো তো, তুমি কাল খেতে এসো। দিদি যদি মাছের ঝোলে নুন বেশি দিয়ে ফেলে তাহলে ভালো মানুষের মতো সহ্য করো, বলো বাহ কি চমৎকার, পাতে আরো একটু দিতে হবে। অধ্যাপক সস্নেহে আমার কাঁধে হাত দিয়ে বললেন, ভাই, আর কিছুকাল আগে যদি আমার দিদিকে দেখতে তাহলে বুঝতে পারতে। আসলেও লাজুক, সেই জন্য ও যখন আলাপ করা কর্তব্য মনে করে তখন জোর করতে গিয়ে কথা বেশি হয়ে পড়ে। দেখেছেন ডক্টর সেনগুপ্ত, দাদু আমাকে কিরকম মধুর করে শাসন করেন, যেন ইক্ষুদণ্ড দিয়ে। অনায়াসে বলতে পারতেন, তুমি বড় মুখরা, তোমার প্রগল্ভতা অত্যন্ত অসহ্য। আপনি কিন্তু আমাকে ডিফেন্ড করবেন। কি বলবেন বলুন না। আপনার মুখের সামনে বলবো না, বেশি কঠোর হবে। আপনি জানেন আমার মনের কথা। তাহলে থাক, এখন বাড়ি যান। একটা কথা বাকি আছে। কাল আপনাদের ওখানে যে নেমন্তন্ন, সে আমার নতুন নামকরণের। কাল থেকে নবীন মাধব নাম থেকে লোপ পাবে ডাক্তার সেনগুপ্ত। সূর্যের কাছে আনাগোনা করতে গিয়ে ধূমকেতুর যেমন লেজটা উড়ে যায়, মুন্ডটা থাকে বাকি। তাহলে নাম কর্তন বলুন, নামকরণ বলছেন কেন? আচ্ছা তাই সই। এইখানে শেষ হলো আমার প্রথম বড়দিন। বার্ধক্যের কি প্রশান্ত সৌন্দর্য, কি সৌম্য মূর্তি। চোখ দুটি যেন আশীর্বাদ করছে। হাতে একটি পালিশ করা লাঠি, গলায় শুভ্র পাট করা চাদর, ধুতি যত্নে কোঁচানো, গায়ে তসরের জামা, মাথায় শুভ্র চুল বিরল হয়ে এসেছে, কিন্তু পরিপাটি করে আছড়ানো। স্পষ্ট বোঝা যায় এর সাজসজ্জায়, এর দিনযাত্রায় নাতনির হাতের শিল্পকার্য। ইনি যে অতি লালনের অত্যাচার সহ্য করেন, সে কেবল এই মেয়েটিকে খুশি রাখবার জন্য। আমার বৈজ্ঞানিক খবরকে ছাড়িয়ে উঠল এদের খবর নেওয়া। অধ্যাপকের নাম ব্যবহার করব অনিল কুমার সরকার। গত জেনারেশনের কেমব্রিজ ইউনিভার্সিটির পিএইচডি দলের একজন। মাস কয়েক আগে একটি ঔপনাগরিক কলেজের অধ্যক্ষতা ত্যাগ করে এখানকার স্ট্রিটের একটা পরিত্যক্ত ডাক বাংলো ভাড়া নিয়ে নিজের খরচে সেটা বাসযোগ্য করেছেন। এইটা হলো ইতিহাসের ঘটনা। বাকিটুকু বঙ্কিমের চিঠি থেকে মিলিয়ে নেওয়া যেতে পারে। আমার গল্পের আদি পর্ব শেষ হয়ে গেল। ছোট গল্পের আদি ও অন্তে বেশি ব্যবধান থাকে না। জিনিসটাকে
ফলিয়ে বলবার লোভ করব না, ওর স্বভাব নষ্ট করতে চাই না। অচিরার সঙ্গে স্পষ্ট কথা বলার যুগ এলো সংক্ষেপেই। সেদিন চড়িভাতি হয়েছিল তনিকা নদীর তীরে। অধ্যাপক ছেলে মানুষের মতো হঠাৎ আমাকে জিজ্ঞাসা করে বসলেন, নবীন, তোমার কি বিবাহ হয়েছে? প্রশ্নটা এতই সুস্পষ্ট ভাবব্যঞ্জক যে আর কেউ হলে ওটা চেপে যেত। আমি উত্তর করলুম, না, এখনো তো হয়নি। অচিরার কাছে কোনো কথাই এড়ায় না। সে বললে, দাদু, ওই এখনো শব্দটা সংশয়গ্রস্ত কন্যাকর্তাদের মনকে সান্ত্বনা দেবার জন্য। ওর কোনো যথার্থ মানে নেই। একেবারে মানে যে নেই এ কথা নিশ্চিত স্থির করলেন কি করে? এটা গণিতের প্রবলেম, তাই হায়ার ম্যাথামেটিক্সে বললে যা বোঝায় তা নয়। পূর্বেই শোনা গেছে আপনি 36 বছরের ছেলে মানুষ। হিসেব করে দেখলুম এর মধ্যে আপনার মা অন্তত 5-7 বার আপনাকে বলেছেন, বাবা ঘরে বউ আনতে চাই। আপনি বলেছেন, তার আগে চাই লোহার সিন্ধুকে টাকা আনতে। মা চোখের জল মুছে চুপ করে রইলেন। তারপরে ইতিমধ্যে আপনার আর সব হয়েছে, কেবল ফাঁসি ছিল বাকি। শেষকালে এখানকার রাজ সরকারে যখন মোটা মাইনের পদ জুটল, মা আবার বললেন, বাবা এবার বিয়ে করতে হবে, আমার আর কদিন বা সময় আছে। আপনি বললেন, আমার জীবন আর আমার সায়েন্স এক, সে আমি দেশকে উৎসর্গ করব, আমি কোনোদিন বিয়ে করব না। হতাশ হয়ে আবার তিনি চোখের জল মুছে বসে আছেন। আপনার 36 বছর বয়সের গণিত ফল গণনা করতে আমার গণনায় ভুল হয়েছে কিনা বলুন, সত্যি করে বলুন। এই মেয়ের সঙ্গে অনবধানে কথা কওয়া বিপজ্জনক। কিছুদিন আগেই একটা ব্যাপার ঘটেছিল। প্রসঙ্গক্রমে অচিরা আমাকে বলেছিল, আমাদের দেশে মেয়েদের আপনারা পান সংসারের সঙ্গিনী রূপে। সংসারে যাদের দরকার নেই, এদেশের মেয়েরাও তাদের কাছে অনাবশ্যক। কিন্তু বিলেতে যারা বিজ্ঞানে তপস্বী, তাদের তো উপযুক্ত তপস্বিনী জোটে। যেমন ছিল অধ্যাপক কুরির সহধর্মিনী মাদাম কুরি। সেরকম কোনো মেয়ে আপনি সে দেশে থাকতে পাননি? মনে পড়ে গেল ক্যাথরিনের কথা। একসঙ্গে কাজ করেছি লন্ডনে থাকতে। এমনকি আমার একটা রিসার্চের বইয়ে আমার নামের সঙ্গে তার নামও জড়িত ছিল। মানতে হলো কথাটা। অচিরা বললে, কারণ কি আপনি বিয়ে করলেন না কেন? তিনি কি রাজি ছিলেন না? আবার মানতে হলো। হ্যাঁ, প্রস্তাব তার দিক থেকেই উঠেছিল। তবে আমার কাজ যে ভারতবর্ষের, শুধু সেটা বিজ্ঞানের নয়। অর্থাৎ ভালোবাসার সফলতা আপনার মতো সাধকের কামনার জিনিস নয়। মেয়েদের জীবনের চরম লক্ষ্য ব্যক্তিগত, আপনাদের নয় ব্যক্তিক। এর জবাবটা হঠাৎ মুখে এলো না। আমাকে চুপ করে থাকতে দেখে অচিরা বললে, বাংলা সাহিত্য আপনি বোধহয় পড়েন না। কচ ও দেবযানী বলে একটা কবিতা আছে, তাতে ওই কথাই আছে, মেয়েদের ব্রত হচ্ছে পুরুষকে বাঁধা, আর পুরুষদের ব্রত সে বাঁধন কাটিয়ে অমর লোকের রাস্তা বানানো। কচ বেরিয়ে পড়েছিল দেবযানীর অনুরোধ এড়িয়ে, আপনি কাটিয়ে এসেছেন মায়ের অনুনয়। একই কথা, মেয়ে পুরুষের এই চিরকালের দ্বন্দ্বে আপনি জয়ী হয়েছেন। জয় হোক আপনার পৌরুষের। কাঁদক মেয়েরা, সে কান্নার আপনারা নিন পূজার নৈবেদ্য। দেবতার উদ্দেশ্যে আসে নৈবেদ্য, কিন্তু দেবতা থাকেন নিরাসক্ত। অধ্যাপক এই আলোচনার মূল লক্ষ্য কিছুই বুঝলেন না। সগর্বে বললেন, দিদির মুখে গভীর সত্য কেমন বিনা চেষ্টায় প্রকাশ পায়। বাইরের লোকে শুনলে মনে করবে তার কেবলই ভয়। বাইরের লোক তার নাতনিকে ঠিক বুঝতে পারবে না। অচিরা বললে, বাইরের লোকে মেয়েদের জ্যাঠামি সইতে পারে না, তাদের কথা তুমি ভেবো না, তুমি আমাকে ঠিক বুঝলেই হলো। অচিরা খুব বড় কথাও বলে থাকে হাসির ছলে, কিন্তু আজ সে কি গম্ভীর। আমার একটা কথা আন্দাজে মনে হলো। ভবতোষ ওকে বুঝিয়েছিল যে সে যে ভারত সরকারের উচ্চ গগনের জ্যোতির্লোক থেকে বধূ এনেছে, তারও লক্ষ্য খুব উচ্চ এবং নিঃস্বার্থ। ব্রিটিশ রাষ্ট্র শাসনের ভাণ্ডার হতেই সে শক্তি সংগ্রহ করতে পারবে দেশের কাজে লাগাতে। এত সহজ নয় অচিরাকে ছলনা করা। সে যে খোলেনি তার প্রমাণ রয়ে গেছে সেই দ্বিখণ্ডিত চিঠির খামটা থেকেই। অচিরা আবার বললে, দেবযানী কচকে কি অভিসম্পাদ দিয়েছিল জানেন নবীনবাবু? না, বলেছিল, তোমার জ্ঞান সাধনার ধন তুমি নিজে ব্যবহার করতে পারবে না, অন্যকে দান করতে পারবে না। আমার কাছে কথাটা আশ্চর্য বোধ হয়। যদি এই অভিসম্পাদ আজ দিত কেউ ইউরোপকে, তাহলে সে বেঁচে যেত। বিশ্বের জিনিসকে নিজের জিনিসের মতো ব্যবহার করেই ওরা লোভের তাড়ায় মরছে। সত্যি কিনা বলো দাদু? খুব সত্যি। কিন্তু আশ্চর্য এই, এত কথা তুমি কি করে ভাবলে? নিজ গুণে একটুও নয়। ঠিক এইরকম কথা তোমার কাছে অনেকবার শুনেছি। তোমার একটা মহৎ গুণ আছে, ভোলানাথ। তুমি কখন কি বলো সমস্ত ভুলে যাও।
চোরাই মালের উপর নিজের ছাপ লাগিয়ে দিতে ভয় থাকে না? আমি বললুম, চুরি বিদ্যা বড় বিদ্যা। বিদ্যায় বলে রাষ্ট্রেই বল, বড় বড় সম্রাট, বড় বড় চোর। আসল কথা, তারাই ছেঁচকে চোর, ছাপ মারবার পূর্বেই যারা ধরা পড়ে। অচিরা বললে, ওর কত ছাত্র ওর মুখের কথা খাতায় টুকে নিয়ে বই লিখে নাম করেছে। উনি তাদের লেখা পড়ে আশ্চর্য হয়ে প্রশংসা করেন, জানতেই পারেন না নিজের প্রশংসা নিজেই করছেন। আমার ভাগ্যে এ প্রশংসা প্রায়ই জোটে। নবীনবাবুকে জিজ্ঞাসা করলেই উনি কবুল করবেন। আমার অরিজিনালিটির কথা খাতায় লিখতে শুরু করেছেন, যে খাতায় তাম্রপ্রস্তর যুগের নোট রাখেন। মনে আছে দাদু, অনেক দিনের কথা, যখন কলেজে ছিলে আমাকে কচ ও দেবযানীর কবিতা শুনিয়েছিলে। সেই দিন থেকে আমি পুরুষের উচ্চ গৌরব মনে মনে মেনেছি, কখনো মুখে স্বীকার করিনি। কিন্তু দিদি, আমার কোনো কথায় আমি মেয়েদের গৌরবের লাঘব করিনি। তুমি করবে? তুমি যে মেয়েদের অন্ধ ভক্ত। তোমার মুখের স্তব গান শুনে মনে মনে হাসি। মেয়েরা নির্লজ্জ হয়ে সব মেনে নেয়। সস্তায় প্রশংসা আত্মসাৎ করা ওদের অভ্যেস হয়ে গেছে। সেদিন এই যে কথাবার্তা হয়ে গেল, এই নেহাত হাস্যালাপ নয়, এর মধ্যে ছিল যুদ্ধের সূচনা। অচিরার স্বভাবের দুটো দিক ছিল, আর তার ছিল দুটো আশ্রয়। এক ছিল তাদের নিজেদের বাড়ি, আর ছিল সেই পঞ্চবটি। ওর সঙ্গে যখন আমার বেশ সহজ সম্বন্ধ হয়ে এসেছে, তখন স্থির করেছিলাম ওই পঞ্চবটির নিভৃতে হাসি কৌতুকের ছলে আমার জীবনের সদ্য সংকটের কথা কোন রকম করে তুলব এবং নিষ্পত্তির দিকে নিয়ে যাব। কিন্তু ওখানে পথ বন্ধ। আমাদের পরিচয়ের প্রথম দিনে প্রথম কথা যেমন মুখে আসছিল না, তেমনি এখানে যে অচিরা আছে তার কাছে প্রথম কথা নেই। মোকাবিলায় ওর চরম মনের কথায় পৌঁছবার কোনো উপায় খুঁজে পাইনি। ওর ঘরের কাছে ওর সহাস্য মুখরতা রোধ করে দেয় আমার তরফের এক পা অগ্রগতি, আর ওর নিভৃত বনচ্ছায়ায় আমার সমস্ত চাঞ্চল্য ঠেকিয়ে রেখেছে নির্বাক নিঃশব্দতায়। কোনো কোনো দিন ওদের ওখানে চায়ের নিমন্ত্রণ সভার একটা কোনো সীমানায় মন খোলবার সুযোগ পাওয়া যায়। অচিরা বুঝতে পারে আমি বিপদ মণ্ডলীর কাছাকাছি এসেছি। সেদিনই ওর বাক্যবান বর্ষণের অবিরলতা অস্বাভাবিক বেড়ে ওঠে। একটুও ফাঁক পাইনে, আর আবহাওয়াও হয়ে ওঠে প্রতিকূল। আমার মনে হয়েছে অত্যন্ত অশান্ত। কাজের বাধা এমনি ঘটছে যে আমি লজ্জা পাচ্ছি মনে মনে। সদরে বাজেটের মিটিংয়ে আমার রিসার্চ বিভাগের আরো কিছু টাকা মঞ্জুর করে নেবার প্রস্তাব আছে। তারই সমর্থক রিপোর্ট অর্ধেকের বেশি লেখা হয়নি। ইতিমধ্যে ক্রুজের এস্থেটিক্স সম্বন্ধ আলোচনা রোজ কিছুদিন ধরে শুনে আসছি। বিষয়টা সম্পূর্ণ আমার উপলব্ধির এবং উপভোগের বাইরে, সে কথা অচিরা নিশ্চিত জানে। দাদুকে উৎসাহিত করে আর মনে মনে হাসে। সম্প্রতি চলছে বিহেভিয়ারিজম সম্বন্ধে যত বিরুদ্ধ যুক্তি আছে তার ব্যাখ্যা। এই তত্ত্বালোচনার শোচনীয়তা হচ্ছে এই যে অচিরা এই সময়টাতে ছুটি নিয়ে বাগানের কাজে চলে যায়। বলে, এসব তর্ক পূর্বেই শুনেছি। আমি পোকার মতো বসে থাকি, মাঝে মাঝে দরজার দিকে তাকাই। একটা সুবিধে এই যে অধ্যাপক জিজ্ঞাসা করেন না তর্কের কোনো একটা দুরূহ গ্রন্থি বুঝতে পাচ্ছি কিনা। তার মনে হয় সমস্তই জলের মতো বোঝা যায়। কিন্তু আর তো চলবে না, কোনো ছিদ্রে আসল কথাটা পারতেই হবে। পিকনিকের এক অবকাশে অধ্যাপক যখন পোড়ো মন্দিরের সিঁড়িটাতে বসে নব্য কেমিস্ট্রির নতুন আমদানির বই পড়ছিলেন, পেটে আবলুস গাছের ঝোপের মধ্যে বসে অচিরা হঠাৎ আমাকে বললে, এই চিরকালের বনের মধ্যে যে একটা অন্ধ প্রাণের শক্তি আছে, ক্রমেই তাকে আমার ভয় করছে। আমি বললুম, আশ্চর্য, ঠিক এই রকমের কথা সেদিন আমি আমার ডায়েরিতে লিখেছি। অচিরা বলে চলল, পুরনো ইমারতের কোনো একটা ফাটলে লুকিয়ে লুকিয়ে অসথের একটি অঙ্কুর ওঠে, তারপরে শিকড়ে শিকড়ে জড়িয়ে ধরে তার সর্বনাশ করে। এও তেমনি। দাদুর সঙ্গে এই কথাটাই হচ্ছিল। দাদু বলছিলেন, লোকালয় থেকে বহুদিন একান্ত দূরে থাকলে মানব চিত্ত প্রকৃতির প্রভাবে দুর্বল হতে থাকে, প্রবল হয়ে ওঠে আদিম প্রাণ প্রকৃতির প্রভাব। আমি বললুম, এরকম অবস্থায় কি করা যায়? তিনি বললেন, মানুষের চিত্তকে আমরা তো সঙ্গে করে আনতে পারি, ভিড়ের চেয়ে নির্জনে তাকে বরঞ্চ বেশি করে পাই। এই দেখুন আমার বইগুলি। দাদুর পক্ষে বলা সহজ, কিন্তু সবাইকে এক ওষুধ খাটে না। আপনি কি বলেন? আমি বললুম, আচ্ছা বলবো, আমার কথাটা ঠিকমতো বুঝে দেখবেন। আমার মত এই যে এইরকম জায়গায় এমন একজন মানুষের সঙ্গ সমস্ত অন্তর বাহিরে পাওয়া যায়, যার প্রভাব
মানব প্রকৃতিকে সম্পূর্ণ করে রাখতে পারে। যতক্ষণ না পাই ততক্ষণ অন্য শক্তির কাছে কেবলই হার ঘটতে থাকবে। আপনি যদি সাধারণ মেয়েদের মতো হতেন তাহলে আপনার কাছে সত্য কথা শেষ পর্যন্ত স্পষ্ট করে বলতে মুখে বাধ্য। অচেরা বলল, বলুন, আপনি দ্বিধা করবেন না। বললুম, আমি সায়েন্টিস্ট, যেটা বলতে যাচ্ছি সেটা ইমপার্সোনাল ভাবে বলবো। আপনি একদিন ভবতোষকে অত্যন্ত ভালোবেসেছিলেন। আজও কি আপনি তাকে তেমনি ভালোবাসেন? আচ্ছা, মনে করুন বাসিনে আমি আপনার মনকে সরিয়ে এনেছি। তা হতে পারে, কিন্তু একলা আপনি নন। মনের ভেতরকার এই ভীষণ অন্ধ শক্তি, সেই জন্য আমি এই সরে আসাকে শ্রদ্ধা করি না, লজ্জা পাই। কেন করেন না? দীর্ঘকালের প্রয়াসে মানুষ চিত্ত শক্তিতে নিজের আদর্শকে গড়ে তোলে। প্রাণ শক্তির অন্ধতা তাকে ভাঙে। আপনার দিকে আমার যে ভালোবাসা, সেই অন্ধ শক্তির আক্রমণে। ভালোবাসাকে আপনি এমন করে গঞ্জনা দিচ্ছেন নারী হয়ে। নারী বলেই দিচ্ছি। ভালোবাসার আদর্শ আমাদের পূজার জিনিস, তাকেই বলে সতীত্ব। সতীত্ব একটা আদর্শ। এই জিনিসটা বনের প্রকৃতির নয়, মানবীর। হে নির্জনে এতদিন সেই আদর্শকে আমি পূজা করছিলাম। সকল আঘাত, সকল বঞ্চনা সত্ত্বেও তাকে রক্ষা করতে না পারলে আমার সুচিতা থাকে না। আপনি শ্রদ্ধা করতে পারেন ভবতোষকে? না। তার কাছে যেতে পারেন? না। কিন্তু সে আর আমার এই জীবনের প্রথম ভালোবাসা এক নয়। এখন আমার কাছে সেই ভালোবাসা ইম্পার্সোনাল, কোনো আধারের দরকার নেই। ভালো বুঝতে পারছি না। আপনি বুঝতে পারবেন না। আপনাদের সম্পদ জ্ঞানের উচ্চতম শিখরে, সে জ্ঞান ইম্পার্সোনাল। মেয়েদের সম্পদ হৃদয়ের। যদি তার সব হারায়, যা কিছু বাহ্যিক, যা দেখা যায়, ছোঁয়া যায়, ভোগ করা যায়, তবু বাকি থাকে তার সেই ভালোবাসার আদর্শ, যা অবমনুষ্যগোচর, অর্থাৎ ইম্পার্সোনাল। আমি বললাম, দেখুন, তর্ক করবার সময় আমার নেই। এখানকার কাগজে বোধহয় দেখে থাকবেন আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট লিখেছেন এখান থেকে আরো কিছু দূরে সন্ধানের কাজ আরম্ভ করতে হবে। কিন্তু কেন গেলেন না? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে শেষ কথাটা শুনতে চান? প্রথম কথাটা পূর্বেই আদায় করা হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে কথাটা পরিষ্কার করে বলি। আমার ওই পঞ্চবটির মধ্যে বসে আপনার অগোচরে কিছুকাল আপনাকে দেখেছি। সমস্ত দিন পরিশ্রম করেছেন, মানেননি প্রখর রৌদ্রের তাপ। কোনো দরকার হয়নি কারো সঙ্গের। এক একদিন মনে হয়েছে হতাশ হয়ে গেছেন। যেটা পাবেন নিশ্চিত করেছিলেন সেটা পাননি, কিন্তু তার পরদিন থেকেই আবার অক্লান্ত মনে খোঁড়াখুড়ি চলেছে। বলিষ্ঠ দেহকে বাহন করে বলিষ্ঠ মনের যেন জয়যাত্রা চলছে। এমনতর বিজ্ঞানের তপস্বী আমি আর কখনো দেখিনি। দূর থেকে ভক্তি করেছি, এখন বুঝি না। বলি শুনুন, আমার সঙ্গে আপনার পরিচয় যতই এগিয়ে চলল ততই দুর্বল হলো সেই সাধনা। নানা তুচ্ছ উপলক্ষে কাজে বাধা পড়তে লাগলো। তখন ভয় হলো নিজেকে, এই নারীকে। ছি, কি পরাজয়ের বিষ এনেছি আমার মধ্যে। এই তো আপনার দিকের কথা। এখন আমার কথাটা বলি। আমারও একটা সাধনা ছিল, সেও তপস্যা। তাতে আমার জীবনকে পবিত্র করবে, উজ্জ্বল করবে, এ আমি নিশ্চয় জানতুম। দেখলুম ক্রমেই পিছিয়ে যাচ্ছি। যে চাঞ্চল্য আমাকে পেয়ে বসেছিল, তার প্রেরণা এই ছায়াচ্ছন্ন বনের নিঃশ্বাসের ভিতর থেকে, সে আদিম প্রাণের শক্তির। মাঝে মাঝে এখানকার রাক্ষসী রাত্রির দ্বারা আবিষ্ট হয়ে মনে হয়েছে একদিন আমার দাদুর কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারে বুঝি, এমন প্রবৃত্তি রাক্ষস আছে। তার বিষ হাত দিনে দিনে আমার দিকে এগিয়ে আসছে। তখনই বিছানা ফেলে ছুটে গিয়ে ঝর্ণার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আমি স্নান করেছি। এই কথা বলতে বলতে অচিরা ডাক দিলে, দাদু। অধ্যাপক তাঁর পড়া ফেলে রেখে কাছে এসে মধুর স্নেহে বললেন, কি দিদি, তুমি সেদিন বলছিলে না মানুষের সত্য তার তপস্যার ভিতর দিয়ে অভিব্যক্তি হয়ে উঠছে? তার অভিব্যক্তি বায়োলজির নয়। হ্যাঁ, তাই তো আমি বলি, পৃথিবীতে বর্বর মানুষ জন্তুর পর্যায়ে। কেবলমাত্র তপস্যার ভেতর দিয়ে সে হয়েছে জ্ঞানী মানুষ। আরও তপস্যা সামনে আছে, আরও স্থূলতা বর্জন করতে হবে, তবে সে হবে দেবতা। পুরাণে দেবতার কল্পনা আছে, কিন্তু অতীতে দেবতা ছিলেন না। দেবতা আছেন ভবিষ্যতে, মানুষের ইতিহাসের শেষ অধ্যায়ে। দাদু, এইবার তোমার আমার কথাটা চুকিয়ে দিই। কদিন থেকে মনের মধ্যে তোলপাড় করছে। আমি উঠে পড়ে বললুম, তাহলে আমি যাই। না, আপনি বসুন। দাদু, তোমার সেই কলেজের যে অধ্যক্ষ পদ তোমার ছিল, সেটা আবার খালি হয়েছে। সেক্রেটারি খুব অনুনয় করে তোমাকে লিখেছেন সেই পদ ফিরে নিতে। তুমি আমাকে সব চিঠি দেখাও, কেবল এই চিঠিটাই দেখাওনি। তাতেই তোমার দুরভিসন্ধি সন্দেহ করে ওই চিঠিটা চুরি করে দেখেছি। আমারই অন্যায় হয়েছিল। কিচ্ছু অন্যায় হয়নি।
আমি তোমাকে টেনে এনেছি তোমার আসন থেকে, আমরা কেবল নামিয়ে আনতেই আছি। কি বলছো দিদি? সত্যি কথাই বলছি। বিশ্বজগৎ না থাকলে বিধাতার হাত খালি হয়, ছাত্র না থাকলে তোমার তেমনি। সত্যি কথা বলো, বরাবরই স্কুল মাস্টারই করেছে কিনা? তাই তুমি আবার স্কুল মাস্টার? তুমি বর্ন টিচার, তুমি আচার্য। তোমার জ্ঞানের সাধনা নিজের জন্য নয়, অন্যকে দানের জন্য। দেখেননি নবীনবাবু, মাথায় একটা আইডিয়া এলে আমাকে নিয়ে পড়েন, দয়া মায়া থাকে না। 12 আনা বুঝতে পারিনি, নইলে আপনাকে নিয়ে বসেন, সে আরো শোচনীয় হয়ে ওঠে। আপনার মন যে কোন দিকে বুঝতেই পারেন না, ভাবেন বিশুদ্ধ জ্ঞানের দিকে। দাদু, ছাত্র তোমার নিতান্তই চাই, কিন্তু বাছাই করে নিতে ভুলো না। অধ্যাপক বললেন, ছাত্রই তো শিক্ষককে বাছাই করে, গরজ তো তারই। আচ্ছা, সে কথা পরে হবে। সম্প্রতি তোমার চৈতন্য হয়েছে, যিনি শিক্ষক তাকে গ্রন্থকীট করে তুলেছি। এমনি করে তপস্যা ভাঙে নিজের অন্ধ গরজে। সে কাজ তোমাকে নিতে হবে, এখনই যেতে হবে সেখানে ফিরে। অধ্যাপক হতবুদ্ধির মতো অচিরার মুখের দিকে চেয়ে রইলেন। অচিরা বললে, ও বুঝেছি, তুমি ভাবছো আমার কি গতি হবে। আমার গতি তুমি। ভোলানাথ, আমাকে যদি তোমার পছন্দ না হয়, তাহলে দিদিমাদি সেকেন্ডের আমদানি করতে হবে। তোমার লাইব্রেরি বেচে তার গয়না বানিয়ে দেবে, আমি দেব লম্বা দৌড়। অত্যন্ত অহংকার না বাড়লে কথা তোমাকে মানতেই হবে। আমাকে না হলে একদিনও তোমার চলে না। আমার অনুপস্থিতিতে 15ই আশ্বিনকে 15ই অক্টোবর বলে তোমার ধারণা হয়। যেদিন বাড়িতে তোমার সহযোগী অধ্যাপকের নিমন্ত্রণ, সেই দিনই লাইব্রেরি ঘরের দরজা বন্ধ করে নিদারুণ একটা ইকুয়েশন কষতে লেগে যাও। গাড়িতে চড়ে ড্রাইভারকে যে ঠিকানা দাও, সেই ঠিকানায় আজও বাড়ি তৈরি হয়নি। নবীনবাবু মনে করছেন আমি অত্যুক্তি করছি। আমি বললুম, একেবারেই না। কিছুদিন তো ওকে দেখেছি, তার থেকে অসিন্দগ্ধ বুঝেছি আপনি যা বলছেন তা খাঁটি সত্য। আজ এত অলক্ষণে কথা তোমার মুখ দিয়ে বেরোচ্ছে কেন জানো নবীন? এইরকম যা তা বলবার উপসর্গ সম্প্রতি দেখা দিয়েছে। সব লক্ষণ শান্ত হবে। তুমি চলো দেখি তোমার কাজে। নারী আবার ফিরে আসবে, থামবে প্রলাপ বকুনি। অধ্যাপক আমার দিকে চেয়ে বললেন, তোমার কি পরামর্শ নবীন? উনি পণ্ডিত মানুষ বলেই জিওলজিস্টের বুদ্ধির ওপর ওর এত শ্রদ্ধা। আমি একটুক্ষণ স্তব্ধ থেকে বললুম, অচিরা দেবীর চেয়ে সত্য পরামর্শ আপনাকে কেউ দিতে পারবে না। অচিরা উঠে দাঁড়িয়ে পা ছুঁয়ে আমাকে প্রণাম করলে। আমি সংকুচিত হয়ে পিছু হটে গেলুম। অচিরা বললে, সংকোচ করবেন না, আপনার তুলনায় আমি কেউ নই, সে কথাটা একদিন স্পষ্ট হবে। এইখানেই শেষ বিদায় নিলুম, যাবার আগে আর কিন্তু দেখা হবে না। অধ্যাপক আশ্চর্য হয়ে বললেন, সে কি কথা দিদি? দাদু, তুমি অনেক কিছু জানো, কিন্তু অনেক কিছু সম্বন্ধে তোমার চেয়ে আমার বুদ্ধি অনেক বেশি। সবিনয়ে এই কথাটা স্বীকার করে নিও। আমি পদধূলি নিয়ে প্রণাম করলাম অধ্যাপককে। তিনি আমাকে বুকে আলিঙ্গন করে ধরে বললেন, আমি জানি সামনে তোমার কীর্তির পথ প্রশস্ত। এইখানে আমার ছোট গল্প পুরনো, তবে পরেকার কথা জিওলজিস্টের। বাড়ি ফিরে গিয়ে কাজের নোট এবং রেকর্ডগুলো আবার খুললুম। মনে হঠাৎ খুব একটা আনন্দ জাগলো। বুঝলুম একেই বলে মুক্তি। সন্ধ্যাবেলায় দিনের কাজ শেষ করে বারান্দায় এসে বোধ হলো খাঁচা থেকে বেরিয়ে এসেছে পাখি, কিন্তু পায়ে আছে এক টুকরো শিকল। নড়তে চড়তে সেটা বাজে।